তো কেবলই বাড়ছে। নতুন করে ভ্যাকসিনের আবির্ভাব হয়েছে, যে ভ্যাকসিন শুধুমাত্র একটা ডোজই যথেষ্ট। বিশ্ব এবার হয়তোবা স্বস্তির মুখ দেখবে, বিশ্ব এবার হয়তোবা আবার নিজের স্বাভাবিক রূপে ফিরে আসবে। তবে তার আগ পর্যন্ত আমাদের নিয়মিত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। হাত জীবাণুমুক্ত রাখতে হবে, মাস্ক পরতে হবে এবং পারস্পরিক দেখা বা পরিচয়ের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে কিংবা আড্ডার সময় নিজেদের যে নিরাপদ শারীরিক দূরত্ব আছে সেই দূরত্বটুকু বজায় রাখতে হবে। এরপরেও যদি কোনো কোভিড কিংবা নন কোভিড স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, তবে করোনা হেল্প ডেস্ক তো আছেই আপনাদের জন্য। প্রতি শনি থেকে বৃহস্পতি রাত 9টায় প্রচারিত হচ্ছে জুলহাস জুবাইর এই আয়োজনে আপনাদের সাথে আছি। সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার কথা, যার উত্তর দিতে প্রতিদিনের মতো আজও আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত রয়েছেন তিনি। আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাংলাদেশে আরও 5 জনকে আমরা হারিয়েছি করোনা ভাইরাসের কারণে। নতুন করে শনাক্ত হয়েছে আরও 410 জন। শনাক্ত মহামারীতে এই পর্যন্ত দেশে মোট প্রাণহানি 8,384 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,560 জনের। এই পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 5,44,954 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 957 জন। মোট সুস্থ এখন 4,94,755 জন। মৃত 5 জনের মধ্যে 4 জনই পুরুষ। যারা ফোন দিবেন তাদেরকে একটা আন্তরিক অনুরোধ জানাতে চাই, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন। তাতে করে কিন্তু আপনার সংযোগটি পেতে কোনোই সমস্যা হবে না, আপনার স্বাস্থ্য জিজ্ঞাসা বুঝতেও আমাদের কোনো বেগ পেতে হবে না। এরই মধ্যে একজন ফোনও দিয়েছেন, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম জুবাইর ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই আছি। আমি ওই দিনাজপুর থেকে বলছিলাম। আচ্ছা আলফাজ। আচ্ছা ভাই বলেন। ও তো জুবাইর ভাই, ওই আমার একটু ছোট্ট একটা 2টা প্রশ্ন আছে ওই ম্যাডামের কাছে। অবশ্যই। শারমিন কার জন্য? ম্যাডামের কাছে। আমার ওয়াইফের জন্য। আচ্ছা, তাহলে ভাবি সমস্যা বললে ভালো হতো না? না, ভাবি একটু কথাগুলো গুছিয়ে বলতে পারেন আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, শুনি আমরা। হ্যাঁ, জি। শারমিন আব্বাসী ম্যাডামের কাছে আমার ছোট্ট 2টা প্রশ্ন হলো, মানে আমাদের 2 বছর আগে আর কি 2টা টুইন বেবি হয়েছিল আর কি। আচ্ছা তো ওই বাচ্চা 2টা ওই মার পেটে থাকতেই আর কি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কত এখন মাস বয়সে? কত মাস বয়সের? 24 বছর। না না, কত মাস বয়সে বাচ্চা নষ্ট হয়েছে? 9 মাসের। 9 মাসে নষ্ট হয়েছে। জি জি। জি ওই ওই মার সিজারিং হয়েছিল, মার ওই মানে বাচ্চার মার কি প্রেশার বেশি ছিল বিদায় আচ্ছা ওই বাচ্চা 2টা নষ্ট হয়ে গেছে। আচ্ছা তো যিনি সার্জারি করছে আর কি, সিজার করছে, জি উনি আর কি তখন বলছিল 3 বছরের আগে বাচ্চা নেওয়া যাবে না। জি এখন আমার 2টা প্রশ্ন হইলো, এখন 2 বছর হয়েছে আর কি, 2 বছর পর মানে 2 বছর পূর্ণ হবে এই মে মাসে আর কি। জি এখন 2 বছর হওয়ার পরে কি আমরা কি মানে রিস্ক নিতে পারবো? আর দ্বিতীয় প্রশ্ন হইলো, অনেকে বলে শুনি আর কি, আদৌ আমরা এই কথাটা বিশ্বাস করি না, যেমন যেমন আমার আর আমার ওয়াইফের রক্তের গ্রুপ ও পজিটিভ। জি এখন অনেকে বলে যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ যদি এক হয় তাহলে নাকি পরবর্তীকালে বাচ্চা নাকি অ্যাবনর্মাল হইতে পারে, কিংবা বাচ্চা নাকি কোনো সমস্যা হইয়া ভূমিষ্ঠ হয়। এই 2টা প্রশ্ন আর কি, মানে বোঝা আমি যাচ্ছে আপনি ম্যাডাম। খুব টেনশনে আছেন। ভাবির জি। অন্যান্য প্যারামিটারস গুলো নরমাল তো? থাইরয়েডের সমস্যা বা অন্য কোনো রক্তের ঝামেলা নেই তো? না না, আমার জুবাইর ভাই থাইরয়েডের সমস্যা, রক্ত সমস্যা আল্লাহ দিলে কোনোটাই কিছুই নাই। বাহ, চমৎকার। তাহলে আর টেনশন করার কিছু নেই। আমরা একটু ডাক্তার শারমিন আব্বাসীর কাছ থেকে শুনতে জি চাই। জি, ডাক্তার শারমিন আব্বাসী আমার এই 2টা প্রশ্ন আর কি ম্যাডামের কাছে জানতে ইচ্ছা নিশ্চয়ই উনি করছে। আপনাকে শুনছেন, দেখি ওনার আর কিছু জানবার আছে কিনা। ডাক্তার শারমিন আব্বাসী। জি। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আসলে জুবাইর, আজকের এই প্রশ্নগুলো কিন্তু আসলে মন খারাপ করার মতো প্রশ্ন, কারণ আমরা চিকিৎসা দিই কিন্তু একটা বড় জায়গায় বাংলাদেশে কিন্তু আমরা অ্যাওয়ারনেস নিয়েও কাজ করি। অ্যাওয়ারনেসের জায়গাটিতে আসলে আমার কাছে মনে হয় যে অনেক ঘাটতি রয়ে গেছে। এই বিষয়ে আসলে আমাদের কাজ আরো বাড়াতে হবে, কারণ যে প্রশ্নগুলো উনি করলেন, এটা আমার ধারণা যে এরকম অসংখ্য মনে প্রশ্ন আছে, কিন্তু এই বিষয়গুলো আমরা এর আগেও অনেকবার কথা বলার বা সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু সবার কাছে কেন জানি আমরা মেসেজগুলো পৌঁছাতে পারি না। আমি ওনার পরের প্রশ্নটি দিয়ে শুরু করব যে হাজবেন্ড ওয়াইফের সেম ব্লাড গ্রুপ হলে প্রবলেম আছে কিনা। আমার কাছে একটা বড় গ্রুপ অফ পেশেন্ট আসে যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভোগেন, তারা এসে একই কথা বলেন যে হাজবেন্ড ওয়াইফের ব্লাড গ্রুপ একই থাকলে বন্ধ্যাত্ব হতে পারে কিনা। যাদের অ্যাবর্শন হয়ে যান তারা বলে অ্যাবর্শন হতে পারেন কিনা। ওনার কিন্তু 9 মাসে বাচ্চা নষ্ট হয়নি, আমরা বলবো যে বাচ্চা দুটো মারা গেছে, কারণ আমাদের বাংলাদেশের যে হিসেব তাতে 28 সপ্তাহ
অথবা হচ্ছে 7 মাস যদি বলি, তার আগে যদি কোনো বাচ্চা কোনো কারণে মিস আপ ঘটে, সেটাকে বলি আমরা নষ্ট হওয়া বা অ্যাবর্শন, এবং তারপরে যেটা হয় সেটাকে আমরা বলি আসলে মারা যাওয়া। তো সেই জায়গায় আসলে এই ধরনের চিন্তা ভাবনা থাকাটা খুবই ভুল। যদি হাসব্যান্ড ওয়াইফ এর ব্লাড গ্রুপটা পজিটিভ বা নেগেটিভ হয়, সেখানে কিছু শঙ্কার জায়গা থাকতে পারে, এবং সেটা কিন্তু খুবই শতাংশের হারেও কম। অতএব আমি মনে করি যে এই যে ভুল ধারণাটি, যে বিয়ে করার সময়ও কিছু কিছু খবর আমার কাছে এসেছে, কিছু ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে বলেছে যে তাদের বিয়ের সময়কার এসে জিজ্ঞেস করে তোমার ব্লাড গ্রুপ কি, তখন যখন শুনে এ পজিটিভ বলে আমার ছেলেরও তো ব্লাড গ্রুপ এ পজিটিভ, তাহলে তো এখানে বিয়ে দেওয়া যাবে না। তার মানে আমরা কিভাবে কি চিন্তা করছি? আমরা যেভাবে চিন্তা করছি পুরোপুরি আমরা ভুল চিন্তা করছি। যদি হাসব্যান্ড ওয়াইফ সেম ব্লাড গ্রুপ হয়, কোনো কারণে বন্ধ্যাত্বের সমস্যা হওয়ার কথা নয়, কোনো কারণে অ্যাবর্শন হওয়ার কথা নয়, কোনো কারণে বাচ্চা জন্মের আগে অথবা জন্মের পরে মরে যাওয়ার কারণ নেই। কিন্তু যদি হাসব্যান্ড ওয়াইফ পজিটিভ এবং নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, সাপোজ উনি ও পজিটিভ, ওয়াইফ ও নেগেটিভ, তখন আমাদেরকে কিছু বাড়তি যত্ন নিতে হয় যখন আমাদের মায়েরা প্রেগনেন্ট হন। ২৮ সপ্তাহ বা ২৪ সপ্তাহের পরে আমরা একটা অ্যান্টিবডি টাইটার করে দেখি যে কোনো কারণে তার ইন্টারনাল ব্লিডিং হয়ে কোনো ঝামেলা তৈরি হচ্ছে কিনা, কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা। যদি অ্যাবর্শন হয়, পরবর্তীতে যেন অ্যাবর্শন না হয় সেই জন্য আমরা এক্সট্রা প্রিকশন। বা সেম ব্লাড গ্রুপ নিয়ে আমি মনে করি যে আজকে যারা আয়োজনটি দেখছেন তারা আর মনে কোনো দয়া করে ভ্রান্ত ধারণা রাখবেন। দ্বিতীয় যে জায়গাটিতে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে যে ওনার যে আগের মিসআপটি ঘটেছিল, উনি কিন্তু উল্লেখ করেছেন যে সেটি বাড়তি ব্লাড প্রেশারের জন্য কিন্তু ওনার এই ধরনের দুর্ঘটনা ঘটেছিল, এবং 9 মাসের সময় এসে কোনো বাচ্চা মারা যাবে টুইন প্রেগন্যান্সি, এটা আমরা মানতেই পারি না। কারণ টুইনকে কিন্তু মোটামুটি ডেলিভারির জন্য আমরা 35-36 সপ্তাহ পরে রেডি করা শুরু করি। এখন এটা থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই, গর্ভকালীন সেবাটা ঠিকভাবে নেওয়া। করোনার সময় 4টা ভিজিটে অনেক মারাই ঠিক মতো যেতে পারেনি, কিন্তু এখন একটা অনুরোধ থাকবে, দয়া করে প্রত্যেকেই 4টা ভিজিটে যাবেন। অর্থাৎ প্রেগন্যান্সি পজিটিভ হওয়ার পরপরই, তারপরে আপনারা যাবেন মধ্যবর্তী একটা সময় 20 বা 22 সপ্তাহ সময়, আবার যাবেন আপনারা 35 বা 36 সময়, আর ডেলিভারির আগ মুহূর্তে, এবং তখন একটা ডাক্তারের আন্ডারে সবসময় থাকবে। জুবায়ের একজন নন মেডিকেল, কিন্তু সেও সবসময় বলে যে বারবার চিকিৎসক পরিবর্তন আসলে করা ঠিক না। একটা ডাক্তারকে বিশ্বাস করে 9টা মাস যদি আমরা তার আন্ডারে থাকি, উনি আমার আত্মপান্ত জানবেন। তাতে করে কি হবে, খুব সহজ হবে ডেলিভারি প্ল্যানটি করা। তাই এই অনুরোধটিও থাকবে তাদের কাছে। আরেকটি প্রশ্ন উনি করেছিলেন যে 3 বছর পরে নিবেন কিনা। সাধারণত এই ধরনের ঘটনাগুলো যাদের ঘটে, আমরা কিন্তু বলি যে 1.5-2 বছরের পরেই কিন্তু তারা আসলে ডেলিভারি প্ল্যানটি করতে পারবেন। কিন্তু আপনার এবারকার ডেলিভারি এই যে বাচ্চা নেওয়ার যে প্ল্যানটি, অর্থাৎ গর্ভধারণের যে প্ল্যানটি, সেটি প্ল্যান হতে হবে। আমরা ওনার প্ল্যানের 2 থেকে 3 মাস আগে ওনার এবং ওনার হাসব্যান্ডের কিছু পরীক্ষা নিরীক্ষা করব। আমরা দেখব কারো কোনো সমস্যা আছে কিনা, যেটা পরবর্তীতে প্রেগন্যান্সিকে কমপ্লিকেটেড করতে পারে। যদি থাকে সেটা চিকিৎসা করার পর প্রেগন্যান্সি নেওয়া। আর যদি কিছুই না থাকে তাহলে ফলিক অ্যাসিড, জিঙ্ক, অথবা ওনার প্রেশার বাড়তি থাকলে সেটার চিকিৎসা, ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড হরমোনের প্রবলেম আছে কিনা দেখে আমরা ওনাকে আসলে একটা ছাড়পত্র দিব যে এখন আপনি চেষ্টা করেন। তো আমার মনে হয় সেই সময় কি চলে এসেছে, 2 বছর পরেই আসলে এখন আপনার সবচেয়ে বেস্ট টাইম এখন চেষ্টা করার জন্য। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। আরেক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, নাম এবং বয়স বলে প্রশ্ন করতে হবে। আমার বাবার বয়স হচ্ছে 70 বছর। জি, দুঃখিত দর্শক, আপনার কথাটি আমরা শুনতে পাচ্ছি না, আমরা সংযোগটি বিচ্ছিন্ন করছি আমাদের প্রান্ত থেকে। একজন আমাদের প্রশ্ন করেছেন নিশি, তার বয়স 23 বছর, 5 দিন যাবত তার প্রচণ্ড জ্বর, 102 থেকে 103 ডিগ্রি, প্যারাসিটামল খেলেও কমছে না। সাপোজিটরি দিলে জ্বর কিছুটা সময়ের জন্য কমে যায়, কিন্তু আবার দেখা যায় জ্বরের পাশাপাশি প্রচুর গলা ব্যথা, মাথা ব্যথা আছে, আর ঘুমালে মুখের ভেতর একটা আবরণ পড়ে জিহ্বা আর তালুতে, আর বারবার ঠোঁট গলা শুকিয়ে যাচ্ছে, ঠান্ডায় নাক বন্ধ হয়ে আছে, খাবার গিলতেও অসুবিধা হয়, গরম পানি খাচ্ছি, ডাক্তার দেখিয়েছি, প্যারাসিটামল, ভিটামিন বি কমপ্লেক্স দিয়েছে, খাচ্ছি, কিন্তু জ্বর কমছে না। এখন কি করণীয় প্রফেসর মোস্তফা জামান? ধন্যবাদ। আসলে জ্বরের তো অনেক কারণ। আমরা যদিও কোভিড সময় পার করছি, আমরা বেশিরভাগ সময় এই সময়টাতে জ্বর হলে কোভিড টেস্ট করতে বলছি, এবং যেহেতু 4-5 দিন হয়ে গেছেন বলছেন, তবে অন্যান্য কারণেও কিন্তু জ্বর হতে পারে। যেমন আমরা প্রস্রাবে ইনফেকশন থেকে আমরা বলি জ্বর হতে পারে, ফুসফুস ইনফেকশন থেকে জ্বর হতে পারে, টাইফয়েড থেকে জ্বর হতে পারে। এবং যে ইতিহাসটি দিলেন, আমরা বলবো যে যদি সম্ভব হয় তিনি যেখানে আছেন
কিছু পরীক্ষা নিরীক্ষা করে অ্যান্টিবায়োটিক সেবন করার জন্য। যেমন আমরা একটি টাইফয়েড আছে কিনা, যেহেতু তিনি যে ইতিহাসটি দিলেন, একটি ভিরাল টেস্ট, ব্লাড কালচার, ইউরিন কালচার, সিবিসি এবং বুকের একটি এক্স-রে এবং আমরা বলছি যে প্রস্রাবের যে কালচার, সেগুলো করে যদি একটি অ্যান্টিবায়োটিক সেবন করে এবং জানতে পারেন কি কারণে তার জীবাণু ঘটিত কারণে তার মানে জ্বর মানেই কোনো না কোনো জীবাণু, সেটি ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, সুতরাং সেটি করতে পারলে ভালো। আর অন্যথায় যদি তিনি সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা এম্পিরিক্যাল একটি অ্যান্টিবায়োটিক শুরু করে দিই। প্যারাসিটামল তো অবশ্যই খাবেন এবং সঙ্গে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক যেটি তিনি আগে খেয়েছেন সেটি খেলে ভালো। তবে আইডিয়াল বা আদর্শ হলো যদি তিনি কালচার সেন্সিটিভ করে, যেহেতু 5 দিন হয়ে গেছে বলছেন, আমরা বলবো সেক্ষেত্রে তিনি জানতে পারবেন তার জ্বরের কারণ কি। অ্যান্টিবায়োটিক যদি কোনো কাজ না করে ফার্স্ট লাইনে, সেক্ষেত্রে তিনি সেকেন্ড লাইন কারণ জেনে তিনি চিকিৎসা করতে পারেন। যেহেতু আমাদের দেশে অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হচ্ছে, এই যে আমরা যে চিকিৎসা পদ্ধতি বললাম, এটি বেশিরভাগ শতকরা 90 থেকে 95% ক্ষেত্রেই কিন্তু কেউ কালচার করে বা পরীক্ষা নিরীক্ষা না করেই অ্যান্টিবায়োটিক সেবন করছেন। অনেক সময় উপকার পাচ্ছেন, অনেক সময় উপকার পাচ্ছেন না। আমি তারপর বলবো বেশি করে পানি পান করবেন। জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দিচ্ছি এবং যদি কাশি বা ঠান্ডা থাকে অনেক সময় আমরা ফেক্সোফেনাডিন দিচ্ছি। আর এর সঙ্গে যেসব পরীক্ষা বললাম, কোভিড টেস্ট তো অবশ্যই করবেন। আর সবসময় যে একটি অ্যান্টিবায়োটিক যেটি আপনি আগে সেবন, জিমিএক্স অথবা লিভোফ্লক্সিন 500 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 7 দিন খাবেন। সঙ্গে অন্যান্য ওষুধগুলো যেগুলো বললাম সেগুলো অবশ্যই সেবন করবেন। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। একটি প্রশ্ন আসছে, আমি নাম বলতে চাইছি না, প্রশ্নটি খুব মজার। আমি জানি এই ব্যস্ততার মধ্যে বা এই বাস্তবতার মধ্যে আমাদের কিছুটা হলে মানসিক একটা অন্যরকম প্রশান্তি দিয়ে যাবে। একজন বলছেন তার হৃদয়ের সমস্যা, তিনি একজনকে পছন্দ করেন, তাকে সবসময় চান, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবসময় পাওয়া যায় না। তিনি এই সমস্যার সমাধান খুঁজছেন আমাদের কাছে। দুঃখিত, এই সমস্যার আসলে সমাধান আমরা দিতে পারবো না, এটা পারিবারিকভাবে আপনার সমস্যার সমাধানের দিকে এগোতে হবে। একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই। বেলি খাতুন প্রশ্ন করেছেন, যার বয়স 44, অ্যাজমা সমস্যা আছে, হাই প্রেশারের সমস্যা আছে। এই প্রশ্নটির পাশাপাশি আমরা আরো একটি প্রশ্ন শুনতে চাই। একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার বয়স হইল 43 বছর। 43 ইয়ার্স। হ্যাঁ, বলুন, নাম কি আপনার? আমার নাম রহিম ফকির মেম্বার। জি, বলুন, কিভাবে সহায়তা করতে আমার পারি? ওয়াইফের নাম হইল সুরাইয়া বেগম। জি, উনার বয়স হইল 38 বছর। আচ্ছা, আমাদের ব্লাড একই, ও পজিটিভ। জি, আমার ওয়াইফ আর আমার বাচ্চারও ও পজিটিভ। জি, একটা বাচ্চা হয়েছে ব্লাড ক্যান্সার, আজকে 8 বছর ধরে চিকিৎসা করতেছি। আরেকটা বাচ্চা হয়েছে চোখে সমস্যা। এটা চোখে কি ধরনের আমাদের- সমস্যা? হ্যাঁ হ্যাঁ, চোখে পাওয়ার লাগে এখন 1200। আচ্ছা, 18 বছর বয়স হইলে লেন্স লাগাইতে বলছে। বুঝতে পেরেছি। আমরা আন্তরিকভাবে এইটা দুঃখ কি প্রকাশ আমাদের এবং কি- সমবেদনা প্রকাশ করছি এই বিষয়টির জন্য। আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এটা কি আপনার এবং আপনার স্ত্রীর সেম ব্লাড গ্রুপ হওয়ার কারণে কি না, নিশ্চয়ই এটা আপনি জানতে চাইছেন, তাই তো? জি জি, এইটাই আমি এই জানতে বিষয়ে চাইছি। আপনাকে আশ্বস্ত করতে চাই, বিষয়টি কিন্তু একদমই তা না। এই কারণে না, আরো বিভিন্ন কারণে আমাদের এই সমস্যা হতে পারে। রক্ত সংক্রান্ত কারণে এই গ্লানি আপনাদের নিজেদের দুজনে নেবার কোনো কারণ নেই। অন্য কোনো জিজ্ঞাসা কি আছে? জি, আমি প্রথম দিতে 15 দিন পরে পরে নিয়ে যাইছি। আমি যে মুখে রাখি এই পর্যন্ত দিয়েছি 40, 52, 53টা। 53টা কেমো দিয়েছেন? হ্যাঁ, 53টা কেমো দিচ্ছি। তারপরে প্রথম চিকিৎসা 15 দিন পরে পর নিয়ে গেছি। তারপর নিয়ে গেছি 1 মাস পর পর। তারপর নিয়ে গেছি 3 মাস পর পর 12 বার। আর এখন নিয়ে যাইতেছি 6 মাস পর পর। আমার নিয়ম লাগবে 12 বার। আচ্ছা, এখন আমি 6 বার নিয়ে গেছি। তারপর 8 মাস, তারপর 1 বছর পর পর। এইভাবে আমি ঢাকা শিশু হাসপাতালে ট্রিটমেন্ট করতেছি। আচ্ছা, বয়স কত ওর? আমার বাচ্চার বয়স 17 বছর। 17 বছর। আচ্ছা, আমরা বুঝতে পারছি, আপনার সমবেদনা প্রকাশ করছি এবং সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় হোক, আপনাকে মানসিক সেই শক্তিটুকু দিক, এতটুকু প্রত্যাশা আপনার স্ত্রীর জন্য শুভকামনা থাকলো। আমাদের একটু প্রফেসর মোস্তফা জামানের কাছ থেকে একটু শুনতে চাই, যদি আমি জানি এই সমস্যার সমাধান কি করে আসবে এটা আমরা অনেকেই নিশ্চিতভাবে বলতে পারি না। প্রফেসর মোস্তফা জামান, আর কি ওনাদের কিছু করণীয় আছে কিনা? জুবায়ের, আমি একটু সংক্ষেপে আমি একটু মিস করেছি অল্প একটু অংশ, একটু বলবেন কি? ওনার সন্তানের, যার 17 বছর বয়স, ব্লাড ক্যান্সার, উনি গত এই পর্যন্ত প্রায় 52-53টি কেমো দিয়েছেন। তিনি জানতে চাচ্ছিলেন, তিনি এখন বলছেন তিনি বেশ ক্লান্ত,
বিষয়টি নিয়ে? আসলে আমরা আসলে বলি কি যে রক্তের নানা রকম রোগ থাকে যেগুলো আমরা বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, এক একটির প্রগনোসিস একই রকম। যদি কোন ক্যান্সার জানতে পারতাম নামটি, সেটির জন্য আমরা নানা ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, কিছু আছে কনভেনশনাল ট্রিটমেন্ট। অনেক সময় আমরা কিছু এই ধরনের ক্ষেত্রে বিভিন্ন দেশে কিছু আমরা স্টাডি হয়ে থাকে, যেহেতু অনেক ব্যয়বহুল, অনেক চিকিৎসা আছে, অনেক ব্যয়বহুল। আমরা সেসব ক্ষেত্রে অনেক সময় সব ট্রায়ালের মধ্যে তাদেরকে আমরা চেষ্টা করি যে ধরন বা আশা বা সঞ্চার করা যায় কিনা, নতুন স্বপ্ন দেখা যায় কিনা। অনেককেই আমরা কিন্তু বিভিন্ন স্টাডিতে এনরোলমেন্ট করতে পারি। তো যেটাই হোক না কেন, আমরা জানি যার পরিবারে এরকম একজন রোগী আছে, তাদের পরিবারের যে কষ্ট এবং তাদের যে স্বপ্নের সাথে যে আশা, যে স্বপ্নভঙ্গ, সবকিছু মিলে পুরো পরিবারের উপরে কিন্তু এক ধরনের হতাশা আসতেই পারে। কিন্তু তারপরেও বলব যে মানুষের জীবনে কষ্ট আসে, দুর্ভোগ আসে, তারপরে সামনের দিকে তাকাতে হবে। আমরা চিকিৎসা বিজ্ঞানীরা যারা আছি জড়িত, তাদেরকে বলব আপনারা নতুন চিকিৎসা পদ্ধতি আসছে। আপনি হয়তো বিভিন্ন ধরনের কেমোথেরাপি নিয়েছেন, তারপরেও নতুন চিকিৎসা পদ্ধতি কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা আলোর মুখ দেখাচ্ছে। একটু আপনারা কোনো ক্যান্সার বিশেষজ্ঞের সাথে, বিশেষ করে রক্তবিদ্যা বিভাগের সাথে সম্পর্কিত হেমাটোলজিস্ট যারা আছেন এই রোগের সাথে সম্পর্কিত, তাদের সাথে সাক্ষাৎ একটু পরামর্শ করলে কিছু নতুন চিকিৎসা এসেছে, সেখানে একটু যোগাযোগ করলে আমার মনে হয় আপনি আরো ভালো তথ্য পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। আমাদের কাছে প্রতিদিন প্রচুর মেসেজ আসে, প্রচুর ফোন আসে। আজকে একটি প্রশ্ন পড়ে শোনাতে চাই আপনাদের। আবু বকর সিদ্দিক আমাদের লিখছেন, জুবাইর ভাই আসসালামু আলাইকুম। ভেবেছিলাম আর কোনোদিন লিখব না, কারণ কয়েকবার লিখে উত্তর পাইনি, কিন্তু প্রতিদিন আপনাদের অনুষ্ঠান দেখি। গতকাল করোনা হেল্প ডেস্ক বন্ধ হবে এই সংবাদ শুনে মন খারাপ লাগছে। আমার জীবনের সবচেয়ে ভালো লাগার অনুষ্ঠান ছিল, আপনাদের অনেক মিস করব। আমি আবু বকর সিদ্দিকী, বয়স 37, ওজন 70 কেজি, আমার SGPT 80 পয়েন্ট, সিরাম ক্রিয়েটিনিন 1.17। এখন আমি লিভারের চিকিৎসা নিতে চাই, কি টেস্ট করতে হবে এবং লিভারের কি ভ্যাকসিন হয় তিনি আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। আমরা প্রফেসর মোস্তফা জামানের কাছ থেকে উত্তর দিব, তবে তার আগে একজন দর্শক আছেন, সেই প্রশ্নটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা সবুজবাগ থেকে বলছিলাম, জহির। জহির ভাই, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে। জি কমিয়ে দিয়েছি। জি, এবার বলুন কি সহায়তা করতে পারি। আমার ওয়াইফ 35 সপ্তাহের প্রেগনেন্ট। সে 1 সপ্তাহ যাবত এই দাঁতের ব্যথায় ভুগতেছে, কিন্তু কোনো ওষুধ খেতে পারছি কিনা, এখন করণীয় কি? দাঁতের ব্যথা, তাই তো? মাঝে মাঝে নাপা খাচ্ছে, কিন্তু ব্যথা কমছে। এখন সে ব্যথার থাকতে পারছে না, এখন কি ওষুধ খেতে পারবে কিনা অথবা করণীয় কি, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী। ধন্যবাদ জুবাইর আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে যে প্রেগন্যান্সিতে কিন্তু অনেকের এরকম সমস্যা হয়। আমরা দেখি যে দাঁতের ব্যথার সমস্যাটি প্রেগন্যান্সিতে বাড়ে। এখন অনেক সময় এটার পেছনে কারণের ক্ষেত্রে কিন্তু একটা বড় কারণ যেটি হয়তো আমাদের অনেক সময় জানা থাকে না, যে হরমোনাল চেঞ্জের জন্য কিন্তু এটা হয়। এবং প্রেগন্যান্সিতে আমরা বলি যে বিশেষত মুখের যত্ন নেওয়া, মুখের ভেতরকার যত্ন নেওয়া, দাঁতের যত্ন নেওয়া, এগুলো খুব দরকার। এবং ব্যথাটা আবার তীব্র ব্যথা মনে হয় যখন প্রেগন্যান্সিতে এরকম দাঁতের ব্যথা হয়। আমি নিজে যখন প্রেগন্যান্ট ছিলাম আমার এরকম তীব্র ব্যথা এখনো আমার স্মৃতিচারণে আছে, যে আমার তখন প্রেগন্যান্সির ওই সময় একদিন সারা রাত আমি শুধু পায়চারি করছি ঘরের মধ্যে, এত তীব্র ব্যথাটা এমন সময় উঠলো যে রাতে যে আমি কোথাও যাব কোনো ডাক্তারের কাছে, সেটি আসলে সম্ভব হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে করণীয় কি আছে? একটা ব্যথা কেন হয়? সাধারণত কোনো ইনফেকশন, অথবা অনেক সময় দেখা যায় যে দাঁতের একটা অংশ ভেঙে গেছে, একটা অংশ ভেতরে আছে, সে কারণে। এখন ওনার ব্যথা কি কারণ? যদি সেটা মনে হয় যে আপনার মাড়ি টাড়ি সব ফুলে গেছে, গরম ভাব লাগে, সেখানে যদি আপনার কাছে মনে হয় যে অনেক বেশি যন্ত্রণাদায়ক, তাহলে কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক নিতে পারেন। তার সাথে আপনি এই যে পেনকিলার নিচ্ছেন সেটা নিতে পারবেন। প্যারাসিটামল কিন্তু 500 মিলিগ্রাম 2 করে খাওয়ারও নিয়ম আছে প্রেগন্যান্সিতে, এটাতে কোনো সমস্যা হয় না। 2 করে মানে হচ্ছে আপনার 1 গ্রাম আপনি 6 আওয়ারলি পর্যন্ত খেতে পারেন, অর্থাৎ 6 ঘন্টা পর ব্যথা সর্বোচ্চ হয়। অনেক সময় সাপোজিটরি অনেকে নেয়, যেমন প্রামাল সাপোজিটরি। আবার এমন একটা পেশেন্ট ছিল যাকে আসলে ইনজেকশন দিয়ে আমরা ব্যথা দিচ্ছি, প্যারাসিটামল ড্রিপে দিয়ে তাকে আমরা ব্যথা দিচ্ছিলাম। তো সেই জায়গায় আসলে যদি ব্যথা অতিরিক্ত হয়, সহ্য না করতে পারেন, আমার কাছে সবচেয়ে বেস্ট হয় যে একজন দাঁতের ডাক্তারকে দেখিয়ে নেওয়া, ডেন্টিস্ট, সেটা বেস্ট হয়। উনি একটু দেখে কারণটা বুঝতে পারবে। তো কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটা খুব সেফ প্রেগন্যান্সিতে খাওয়া, যেমন আমরা বলি যে সেফিক্সিন জাতীয় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দেওয়া যায়, রিভক্সিন জাতীয় ওষুধগুলো দিয়ে ট্রিটমেন্ট দেওয়া যায়। এগুলো যদি নেন তো সেক্ষেত্রে কোনো ইনফেকশন থাকলে সেটা ভালো।
আর মুখের হাইজিনটা মেনটেন করা, বারবার কুলি করা, মুখটাকে পরিষ্কার রাখা, সেই জায়গাটি যদি আপনারা নেন সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রেই এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আর যদি দাঁতের কিছু অংশ ভেঙে থাকে, যেমন আমার একটা পেশেন্ট দিল্লির আগে এসে বললো যে তার একটা ইন্টারভেনশন করতে হবে, ছোট্ট সার্জারি। তো এই সার্জারিটা ওনারা কিন্তু দাঁতের যে কোনো সার্জারি করেন ওনারা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, এবং সেটা দিয়ে করলে কিন্তু কোনো ধরনের রোগীর বাচ্চার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ তেমন যদি কোনো ইন্টারভেনশন লাগে সেটা কিন্তু তারা করতে পারে। আর কিছু কিছু কিন্তু গবেষণা আছে প্রেগন্যান্সিতে যাদের এরকম দাঁতে ব্যথা, কারণ প্রেগন্যান্সিতে অ্যাগ্রেসিভ ওষুধ দেওয়া যায় না। অর্থাৎ এক্ষেত্রে কিছু গবেষণা দেখিয়েছে যে টার্মারিক, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি হলুদ, সেই হলুদের গুঁড়াটা যদি তার যে জায়গাটায় পেইন ওই জায়গাটাতে উনি চেপে ধরেন, তাহলেও কিন্তু দেখা গেছে অনেকের ক্ষেত্রে ব্যথা কমে গেছে। এটা অনেক গবেষণায় আছে পুরো পৃথিবী। অতএব সেই জায়গাটিও কিন্তু চিন্তা করা যেতে পারে। এবং আমার কাছে মনে হয় যে দ্রুত যদি আমরা একজন ডেন্টিস্টকে দেখিয়ে নেই তাহলে সমস্যার সমাধান পাওয়াটা আমাদের জন্য আরেকটু সহজ হয়। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আমরা আরেকটি ফোন কলে যেতে চাই, একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। বয়স হচ্ছে ভাইয়া, বাচ্চার বয়স 9 বছর। 9 বছর, জি। এখন ওর সমস্যা হচ্ছে গায়ে প্রচুর পরিমাণ ফোড়া উঠছে। গায়ে ফোড়া উঠেছে? হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে এই সমস্যা? ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার ফ্লোক্সিন দিছে আর ট্রাইজিন দিছে। ফ্লুক্লক্সিন এবং ট্রাইজিন খেয়ে কি কিছুটা ভালো হয়েছে? এখন আজকে থেকেই মানে কি করতেছি। আজকে থেকে ওষুধ খাওয়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার জানার আগ্রহ হচ্ছে কি করলে আর একটু ভালো সমাধান পাবেন, তাই তো? হ্যাঁ, একটার পরে একটাই ফোড়া মানে উঠেই যাচ্ছে। আচ্ছা, একটার পর একটা ফোড়া উঠেই যাচ্ছে। ফোড়াগুলোর পরিণতি কি হয়? শুকিয়ে যায়, ভিতরে পানি থাকে, কি ধরনের? হ্যাঁ, এগুলো পাকতেছে। ফোড়াগুলো পেকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আমাদের ফোন দেওয়ার জন্য। ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে যুক্ত হওয়া মাত্রই আমরা এই প্রশ্ন। একটা সমস্যা হচ্ছে ভাইয়ার বাচ্চার মানে অ্যালার্জির সমস্যা। অ্যালার্জি থেকেই মানে ওর শ্বাসকষ্ট হয়। অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট হয়? হ্যাঁ। এটা কি একদম ছোট থেকে এই সমস্যা? ছোট থেকে বলতে আপনার 5 বছর বয়স থেকে দেখা যাচ্ছে। 5 বছর বয়স থেকে অ্যালার্জির সমস্যা? হ্যাঁ। আচ্ছা, এখন বুঝতে পেরেছি। যখনই প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয় তখন শ্বাসকষ্ট হয় তখন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে যুক্ত হওয়া মাত্র আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আবু বকর সিদ্দিকীর অনেক দিনের অভিমান করা যে প্রশ্নটি প্রফেসর মোস্তফা জামানের কাছ থেকে আমরা তার উত্তর নিতে চাই। এসজিপিটি বলেছেন 80 পয়েন্ট, সিরাম ক্রিয়েটিনিন 1.7। তিনি লিভারের ট্রিটমেন্ট করতে চাইছেন। কি ভ্যাকসিন দিতে হবে, কোথায় যেতে পারেন, কি করতে পারেন, কাউন্সিলিং চেয়েছেন? জি, ধন্যবাদ। আসলে কি এসজিপিটি শুধু একটি কারণে, অনেকগুলো কারণে হতে পারে এবং লিভারের অনেকগুলো পরীক্ষার মধ্যে এসজিপিটি একটি পরীক্ষা। অনেকে দেখে যে শুধু এসজিপিটি তার যে সামান্য একটু বাড়তে পারে, যে বর্ডার লাইন থাকে, যে রেঞ্জ, তার রেঞ্জের সামান্য একটু বাড়তে পারে। শুধু এতটুকু কারণে কিন্তু আমরা বলবো না যে তার লিভারের বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। নানা কারণে হতে পারে। আমরা সেই জন্য বলবো যে আরো কিছু পরীক্ষা করলে, এবং যদি আরো কোনো উপসর্গ থাকে, যেমন যদি তার উপসর্গ আমরা দেখি তার প্রস্রাব এবং হলুদ হলো কিনা, তার দুর্বলতা হচ্ছে কিনা, এবং তার সাথে শরীরের যে আমরা অনেক সময় দেখে যে বলে যে বমি ভাব বা বমি হয়, এরকম ক্ষুধা মন্দা, এসব যদি থাকে, সঙ্গে লিভারের এসজিপিটি, সঙ্গে এসজিওটি, একটি যদি দেখি যে আমরা পেট হেপাটোবিলিয়ারি সিস্টেম অর্থাৎ লিভার একটু আল্ট্রাসাউন্ড করে দেখি লিভারের কোনো সমস্যা আছে কিনা, সবগুলো মিলে যদি আমরা বলি হ্যাঁ লিভারের রোগ আছে, তখন লিভারের চিকিৎসা আমরা করব। এটিগুলো একটি। শুধু যদি এসজিপিটি আলাদাভাবে বাড়ে, সেক্ষেত্রে আমরা কিছুদিন পরে একটু পানি বেশি করে পান করতে বলি এবং শাকসবজি কাঁচা ফলমূল খেতে বলি, এবং আবার একটু রিপিট করতে বলি এসজিপিটির সাথে অন্যান্য পরীক্ষা। সেগুলো করার পরে তার এসজিপিটি কমেছে কিনা বা আবার বাড়লো কিনা, যদি দেখেন যে তার ক্রমান্বয়ে তার এসজিপিটি বাড়ছে, সঙ্গে অন্যান্য লিভারের যে টেস্টগুলো আছে যেগুলো বলেছিলাম সেগুলো বাড়ে, তখন আমরা বলবো লিভারের চিকিৎসা। যদিও লিভারের বড় কোনো ওষুধ নেই যেগুলো খেলে সঙ্গে সঙ্গে এসজিপিটি কমে যাবে, কিন্তু তার কারণ উদ্ঘাটন করতে হবে। সেই কারণ উদ্ঘাটন করার পর যদি আমরা চিকিৎসা দিই, অবশ্যই তার চিকিৎসা করে কিন্তু সুফল পাবেন। আর কিডনির যে পরীক্ষাটা বললেন সিরাম ক্রিয়েটিনিন, সেটিও কিন্তু 1.7 এমন একটি মাত্রা, আমরা সাধারণত বলি 1.4 বা কোথাও কত 1.2 আমরা বলি যে আপার নর্মাল লিমিট। সুতরাং 1.7 যদি হয়, সেক্ষেত্রে দেখতে হবে তার কি উচ্চ রক্তচাপ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা। যদি সেগুলো থাকে, সেগুলো চিকিৎসা করে সুনিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলে কিন্তু ক্রিয়েটিনিন কমবে। মনে রাখবেন,
কিডনি খারাপ হওয়ার যে প্রধান 2-3টি কারণ, তার মধ্যে মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ব্যথানাশক ওষুধ, এই 3টি প্রধান কারণ। সুতরাং এই 3টিকে আপনি যদি ভালোভাবে শৃঙ্খলার মধ্যে রাখতে পারেন, নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে ক্রিয়েটিনিন কখনো বাড়বে না। ক্রিয়েটিনিন কমানোর কোনো ওষুধ নেই সরাসরি, তবে আপনাকে আবারও বলছি, যেসব ওষুধ খেলে কিডনির সমস্যা বাড়ে সেগুলো বাদ দেবেন এবং আপনার যে রোগগুলো বললাম সেগুলো নিয়ন্ত্রণ হবে। সঙ্গে হাঁটাহাঁটি করবেন, বেশি পরিমাণ মতো পানি পান করবেন। প্রোটিন জাতীয় খাদ্য আমরা বলবো একেবারে কমও নয়, আবার একেবারে বেশিও নয়। তারপরে বলবো লিভার এবং কিডনির যেহেতু মাত্রা রক্তের পরীক্ষা একটু সামান্য বেশি এসেছে, এটি নিয়ে এখনই ঘাবড়াবেন না। আপনি আবারও কিছু পরীক্ষা করবেন, রিপিট করবেন কিছুদিন পরে, এবং একজন লিভার রোগ বিশেষজ্ঞ এবং একজন কিডনি রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে আপনাকে পুনর্মূল্যায়ন করতে হবে যে আসলে আপনার এই সমস্যাটা বর্তমানে কোন পর্যায়ে আছে, ভবিষ্যতে কোনো খারাপ দিকে যাবে কিনা। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শকের ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আমি গাইবান্ধা থেকে বলছি, গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে। কি নাম ভাই আপনার? আমার নাম লিমন। লিমন ভাই, বলুন কিভাবে হেল্প করতে পারি। আচ্ছা, আমার বাচ্চার বয়স 1.5 বছর বয়স। ও স্বাভাবিক খাবারের সাথে আপনার ওই যে সিরিয়াল, বিভিন্ন বাজারজাত সিরিয়াল যে ইয়েগুলো আছে ওগুলো খায়। হ্যাঁ, এখন ওর পেটের সমস্যা একটু হচ্ছে, ও পেট আচ্ছা। ফাঁপতেছে আর কি। আচ্ছা, সিরিয়াল খায় তো, মানে ফুড সাপ্লিমেন্ট এরকম দিলে আমি এর আগেও ডাক্তার আবু সাইদ শিমুলকে বলতে শুনেছি যে বাচ্চাদের পেটে একটু ঝামেলা করে। পেটে কি মানে এমনি কি পাতলা পায়খানা হয় বা কি হচ্ছে? না না, ও পায়খানা স্বাভাবিক আর কি, আচ্ছা। কোনো সমস্যা নেই। পায়খানাতে কোনো সমস্যা নেই। পায়খানা নিয়মিত করে, একবার করে করে, কোনোবার 2বার করে করে। আচ্ছা, সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে পেট ফাঁপতেছে, পেট মাঝে মাঝে ফাঁপতেছে। খাওয়ার অরুচি, খাইতে আচ্ছা, চাচ্ছে না এরকম। পেট ফাঁপছে। আচ্ছা, ঠিক আছে। ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে যুক্ত হওয়া মাত্রই কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে 2টি প্রশ্ন আছে। মনি প্রশ্ন করেছেন, তার মেয়ের বয়স 14, ডিসেম্বরে পিরিয়ড শেষবারের মতো হয়েছে, এখন পর্যন্ত হয়নি। এমনিও তার আগে হালকা ব্যথা করতো, কিন্তু 3 মাস ধরে সেটা হয় না। কি সমস্যা জানতে চেয়েছেন, কি করতে হবে জানতে চেয়েছেন। জান্নাতুল ফেরদৌস একটি ছোট প্রশ্ন করেছেন। তিনি বলছেন তার বয়স 20 বছর, ওজন 46 কেজি, বয়স অনুযায়ী ওজন ঠিক আছে কিনা। তার আরেকটি সমস্যা হচ্ছে তার ক্ষুধা লাগলেও খেতে ইচ্ছা করে না। এই সমস্যার সমাধান ডাক্তার শারমিন আব্বাসীর কাছে তিনি প্রত্যাশা করেছেন। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে 2টো প্রশ্ন ছিল, তার সাথে একটা ছোট প্রশ্ন জুড়ে দিতে চাই। তানজিলা জামান প্রশ্ন করছেন, তার বোনের ওভারি সিস্টের অপারেশন হয়েছে, লেফট ওভারি 21 সেন্টিমিটার, রাইট ওভারি 20 সেন্টিমিটার, দেন চেন্নাই অপারেশন হয়েছে, কিন্তু একটা টিউব কেটে ফেলেছে। সিস্টের ওয়েট ছিল 4 কেজি, তাহলে ওনার কি বেবি হবে? একটা টিউব থাকলে কি বেবি হয় কিনা? বোনের বয়স 22 বছর। 3টে প্রশ্ন জমে গেল আপনার কাছে। ধন্যবাদ জুবাইর। আমি আসলে দুঃখিত, আমাদের এলাকার ওয়াইফাই তে সমস্যা, সেই জন্য আসলে বারবার নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। এখন আপনাদের সাথে মডেম দিয়ে যুক্ত হয়ে তারপরে কথা বলছি। এখানে আসলে যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে যে একটি টিউব থাকলেও কিন্তু প্রেগন্যান্সি হওয়া সম্ভব। আপনারা জানেন যে আমাদের অনেক মার ইকটোপিক প্রেগন্যান্সি হয়, টিউবে বাচ্চা হয়, টিউব থেকে যায়, এমন ঘটনা ঘটে। অনেক সময় টিউবকে স্যাক্রিফাইস করতে হয় কিছু সার্জারির কারণে, তারপর কিন্তু অসংখ্য মা প্রেগন্যান্সি নিয়ে আসছেন আমাদের কাছে। কিন্তু আমাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়। একটা সাবধানতা হচ্ছে যে প্রেগন্যান্সি হবে সেটি টিউবে হয়েছে কিনা নাকি ইউটেরাসে হয়েছে, এই জিনিসটা কিন্তু দ্রুত দেখে ফেলা দরকার। আল্লাহ না করুক কোনো কারণে যদি একটা টিউব থাকে এবং বাচ্চাটি টিউবেই হয়, তখন কিন্তু ম্যানেজমেন্ট যদি আর্লি করা যায়, তাহলে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু ওষুধ অ্যাভেলেবল, যার মাধ্যমে টিউবে বাচ্চা আসলেও সেই বাচ্চাটি চিকিৎসার মাধ্যমে বের করে দেওয়া সম্ভব টিউব থেকে। অতএব সেই জায়গাটিতে ওনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সেখানে হতাশার কিছু নাই। একটি টিউব, একটি ওভারি নিয়ে অনেক প্রেগন্যান্সি হয়েছে অনেকের, আপনারও হবে, সেটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। তবে যখনই মিসপিরিয়ড হবে, একদম প্রথম সপ্তাহেই চেষ্টা করবেন প্রেগন্যান্সিটা কনফার্ম করার জন্য। আল্ট্রাসাউন্ড করে প্রেগন্যান্সির সাইট কোথায়, অর্থাৎ এটা ইউটেরাসে আছে নাকি এটা টিউবে আছে না অন্য কোথাও আছে, সেটা কনফার্ম করার জন্য। এছাড়া আর কোনো বাড়তি আসলে আপনার জন্য সাবধানতার প্রয়োজন। আর 2টো প্রশ্ন ছিল আপনার কাছে ডাক্তার শারমিন আব্বাসী। মনি প্রশ্ন করেছিলেন, তার মেয়ের জন্য 14 বছর, শেষ ডিসেম্বরে পিরিয়ড হয়েছে, এরপরে হয়নি। এর আগে ব্যথা করতো পেটে, এখন চোখ ব্যথা করতো এমন সময়, কিন্তু 3 মাস ধরে এমনটা হচ্ছে না। এটাই কোনো সমস্যা কিনা জানতে চেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন জান্নাতুল ফেরদৌস, 20 বছর, 46 কেজি তার ওজন, বয়স অনুযায়ী ওজন ঠিক আছে কিনা, তার ক্ষুধা লাগলেও খেতে ইচ্ছা করে না। সমাধান চেয়েছেন আপনার কাছে। এখানে আসলে যেটি হয়েছে সেটি হচ্ছে যে একটি হচ্ছে ইরেগুলার মিনিস্ট্রেশন, অর্থাৎ ডিসেম্বরের পরে কিন্তু তার মিনিস্ট্রেশন হয়নি। যেহেতু সে আনম্যারিড একটা মেয়ে,
আমাদেরকে কিন্তু এখন মেনস্ট্রুয়েশনটা তাকে ব্যবস্থা করতে হবে এবং কেন হচ্ছে না সেই জায়গাটি আসলে আমাদেরকে কারণ খুঁজতে হবে। আমার ধারণা এই উত্তরটি আপনিই দিয়ে দিতে পারতেন যে প্রতিদিনই আমাদের আলাপে আমরা এটা নিয়ে আসি যে হরমোনাল ইমব্যালেন্স অথবা আল্ট্রাসাউন্ডে কিন্তু আসলে কারণগুলো বের হয়ে যায়। এই মুহূর্তে আসলে মেনস্ট্রুয়েশনের জন্য আমরা ট্যাবলেট নরমালস 5 মিলিগ্রাম 2 করে 2 বেলা দিব, 5 দিন খাবে, খাওয়ার পরে কিন্তু মেনস্ট্রুয়েশনটা হবে। মেনস্ট্রুয়েশনটা ভালো হওয়ার পরে আমরা আসলে কারণগুলো খুঁজবো। সেরাম টিএসএইচ লেভেলের কি অবস্থা, প্রোল্যাকটিন কেমন আছে এবং একটা আল্ট্রাসাউন্ড করে খুঁজবো যে সেখানে হরমোনাল জাতীয় সমস্যার জন্য কোনো সিস্ট অথবা পলিসিস্টিক ওভারি অথবা এনলার্জ ওভারি বা ওভারির ভলিউম বেড়ে গেছে এমন কোনো রিপোর্ট আমরা পাই কিনা। যদি পাই তাহলে সেটাকে রেগুলার করার জন্য আমাদের হয়তো 3 মাস কিছু হরমোন ডিপেন্ডেন্ট অথবা পিল জাতীয় কিছু ওষুধ দিয়ে রাখতে হবে, তারপরে কিন্তু সে ঠিক হয়ে যাবে। এর মধ্যে তার কিছু নিয়ম মানতে হবে, তার মধ্যে একটি হচ্ছে তার ওজন যেন না বাড়ে সেই দিকটি খেয়াল রাখতে হবে, আর দ্বিতীয় হচ্ছে তার খাদ্যাভ্যাসের মধ্যে কার্বোহাইড্রেটটা রেস্ট্রিক্ট করতে হবে এবং তার অ্যাক্টিভিটি যেন সারাদিনে 1 ঘন্টা থাকে সেই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়া আসলে আর কোনো সমস্যা হতে পারে বলে আমি বুঝছি না। ধন্যবাদ। আর পরের যে জায়গাটি আছে যে সেটি নিয়ে আসলে কোনো পরে যে প্রশ্ন করেছেন এটি নিয়ে আসলে এত চিন্তার কোনো কারণ নেই। এখানে ইএমসি কম্বিনেশন জাতীয় কিছু ভিটামিন আমাদের দেশে পাওয়া যায়, সেটা যদি উনি খায় সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে সমস্যার হওয়া সম্ভব। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। সাবরিনা রুমি তার বাবার জন্য প্রশ্ন করেছেন, 52 বছর তার বয়স, 2 মাস আগে বুকে ব্যথা অনুভূত হয়েছিল, 1 মাস আগে ডাক্তার দেখানো হয়েছে, রক্তচাপ আছে, ইসিজি রিপোর্ট স্বাভাবিক, ডায়াবেটিস নেই, কিন্তু কোলেস্টেরল 310 mg/dl, ট্রাইগ্লিসারাইড 217, এলডিএল 227.6 এবং ওষুধ দিয়েছে তাকে রেমো 20 মিলিগ্রাম, আরবিটেল 40 মিলিগ্রাম, অ্যাটাসিন 10 মিলিগ্রাম, এপিক্লোন 0.5 মিলিগ্রাম। সমস্যা হচ্ছে রেমো ওষুধটি একদিন না খেলেই বুকে ব্যথা অনুভূত হয়। এখন এই ওষুধ কতদিন খেতে হবে, করণীয় কি জানতে চেয়েছে প্রফেসর মোস্তফা জামান। ধন্যবাদ। আসলে প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এ কারণে যে একটি হলো তার যেসব তথ্য দিয়েছেন সে তথ্যগুলো দেখছে তিনি বেশ কিছু ওষুধ খাচ্ছেন, যেমন কোলেস্ট্রলের জন্য তার যেহেতু কোলেস্ট্রল বেশি, এলডিএল বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি, অ্যাটাসিন খাচ্ছেন 10 মিলিগ্রামের। যদি এটিতে কাজ না হয় তাহলে আমরা বলবো যে রোসোটিন 20 মিলিগ্রাম এটি প্রতি রাতে একটি করে খেতে পারেন, তাহলে আরেকটু আমরা ট্রাইগ্লিসারাইড কমাতে পারবো, সঙ্গে তার এলডিএলও কমাতে পারবো। আর উচ্চ রক্তচাপের জন্য তিনি আরবিটেল খাচ্ছেন, যদি এই ওষুধে তার রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে বলবো ওষুধটি ভালো, আপনি এটি কন্টিনিউ করবেন। আপনি জানেন যে একবার এই ওষুধগুলো শুরু করলে এই ওষুধগুলো সারা জীবন খেতে হয়, যদি কোনো নতুন ধরনের কোনো তথ্য না পায়, যদি হঠাৎ করে ব্লাড প্রেশার কমে না যায়, আপনি জানেন যে একবার রক্তচাপ বাড়লে এটি সারা জীবনের রোগ, হৃদরোগ হলেও সারা জীবনের রোগ। তবে তার হৃদরোগ সত্যিকারের আছে কিনা সেটি কিন্তু শুধু কোলেস্ট্রল বৃদ্ধি দিয়ে আমরা বলতে পারবো না, শুধু ইসিজি দিয়ে আমরা বলতে পারবো না। তাকে একটি ইটিটি বা ট্রেডমিল টেস্ট করতে হবে, একটি ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। যদি এই পরীক্ষাগুলো ভালো থাকে অনেক সময় আমরা কিন্তু বেশি দিন আমরা বিশেষ করে অন্যান্য বেশি ওষুধ প্রয়োজন পড়ে না, যেমন এপিক্লোন এটি ঘুমের ওষুধ, এটি দরকারই নেই। সুতরাং এক্ষেত্রে আমরা এই ওষুধ খাবেনি। কিন্তু যদি ইটিটি পজিটিভ থাকে তখন কিন্তু আমাদের আরো কিছু তথ্য জানতে হবে, বিশেষ করে হার্টের রোগ হলো কিনা। ইটিটি পজিটিভ হলে ধরে নেবেন যে 100 জন মানুষের যদি ইটিটি পজিটিভ থাকে আমরা করোনারি অ্যানজিওগ্রাম করে 70 জনের হার্টে ব্লক পেতে পারি। সুতরাং তার কি হাঁটাহাঁটি করলে বুকে চাপ হয় কিনা, ভার হয় কিনা, এরকম তথ্য থাকলে ইটিটি পজিটিভ হলে তাহলে কিন্তু আমাদের আরো কিছু চিকিৎসার কথা মনে পড়বে, ওষুধও কিছু সংযুক্ত হতে পারে এবং ফার্দার কিছু ইভালুয়েশন প্রয়োজন হতে পারে। সুতরাং যদি ওষুধ খেয়ে ভালো থাকেন, যেমন তিনি বলেছেন রেমো ওষুধটি ইসোমোপ্রাজল, এটি গ্যাস্ট্রিকের ওষুধ, এটি খেলে ভালো লাগে বা না খেলে তার সমস্যা হয়, তখন কিন্তু আমরা ধরে নেই এটি বড় কোনো সমস্যা নয়, এটি গ্যাস্ট্রিক বা আলসার জাতীয় সমস্যা। এটি ইসোমোপ্রাজল, এটি খেলে ভালো লাগলে এটি খেতে থাকুন। যদি খেয়ে ভালো থাকেন তাহলে খুব আপনি খান, আপনার অসুবিধা নেই এবং যতদিন খেলে ভালো থাকবেন খেতে থাকুন। কিন্তু খারাপ কোনো আছে কিনা আপনি ভবিষ্যতে একটি ইটিটি, একটি ইকোকার্ডিওগ্রাফি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি স্থানীয় চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। তবে আশা করছি আপনার যে ইতিহাস দিয়েছেন এটি বড় কোনো সমস্যা এই মুহূর্তে নেই। ভবিষ্যতে কিছু ইভ্যালুয়েশন করে আপনার পুনর্মূল্যায়ন করতে হবে যে আপনার শারীরিক কন্ডিশন কোন অবস্থায় আছে। আপাতত যে ওষুধ খাচ্ছেন এই ওষুধ খেয়ে আপনি কন্টিনিউ করুন এবং 3 মাস বা 6 মাস পরে আপনার স্থানীয় চিকিৎসকের সাথে আপনি আবারও আলোচনা করুন। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। মনোয়ার হোসেন মুহিত প্রশ্ন করেছে, রুবেল সুলতানের জন্য, বয়স 22, ওজন 41, অবিবাহিত, এমএইচ রেগুলার সমস্যা, বোথ ব্রেস্ট লাম্প। প্রথমে ডাক্তার 2টা পরীক্ষা দিয়েছিল, আল্ট্রাসোনোগ্রাফি অফ বোথ ব্রেস্ট অ্যান্ড অক্সিলা অ্যান্ড এফএনএসি রিপোর্ট হচ্ছে রাইট ব্রেস্ট 0.5 into 0.3, রাইট অ্যাক্সিলা 0.9 into 0.6, লেফট ব্রেস্ট 2.4 into 1.1, লেফট অ্যাক্সিলা 1.3 into 0.6.
কম্প্যাটিবল উইথ ফাইব্রোসিস্টিক ডিজিজ ইন বোথ ব্রেস্ট, ডাক্তার দেখানোর 6 মাসের জন্য ওষুধ দিয়েছিল। প্রিমা 1000 6 মাস, ফিনিক্স 20 মিলিগ্রাম, ই ক্যাপ প্লাস 2 মাস। বর্তমানে 6 মাসের ওষুধ খাওয়ার পর সমস্যা কমে গেছে, কিন্তু সামান্য পরিমাণে রয়েছে। তিনি কি ওষুধগুলো কন্টিনিউ করবেন কিনা, এখন কি করবেন, রাজশাহী থেকে প্রশ্নটি করেছে ডাক্তার শারমিন আব্বাসী। গতকালকে এরকম একটা উত্তর দিয়েছি। ফাইব্রোসিস্টিক চেঞ্জ অফ দ্য ডিজিজ খুব নর্মাল একটা চেঞ্জ, এটা নিয়ে ভয়ের কিছু নেই। এটা কখনো কোনো ধরনের বড় টিউমার, ব্রেস্টের কোনো খারাপ কোনো কিছু বা ব্রেস্টের ক্যান্সারের দিকে টার্ন দিবে না। বডির হরমোনাল চেঞ্জের জন্য অথবা লাম্পি ব্রেস্ট যাদের, তাদের জন্য কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেক সময় হয়। সেই জায়গাটিতে আসলে আমরা কালকেও বলেছিলাম যে কিছু নিয়ম কানুন, তার মধ্যে ব্রেস্টটা যেন প্রপার সাপোর্টে থাকে, সেই জায়গাটি একটু টাইট ইনার বা বাইন্ডার করা, সেই জায়গাটি খেয়াল করা, এবং সবচেয়ে বড় কথা যে যখন ব্যথা হবে একটু হালকা হট কম্প্রেশন দেওয়া। কারণ আমরা সবাই যদি ওষুধের পেছনে দৌড়াই, ধরেন ফাইব্রোসিস্টিক চেইন, পিসিও অথবা ছোট ছোট ফাইব্রয়েডের টিউমার মানুষের বছরের পর বছর থাকে, কত বছর আমরা আসলে ওষুধ খাবো? এই উত্তরটি তো আসলে আমাদের কারো জানা নেই। অর্থাৎ ওষুধ না খেয়ে আসলে আমরা কিছু নিয়ম কানুন মেনে যতটা দিন ভালো থাকতে পারি সেই চেষ্টাই তো আসলে আমাদের থাকা উচিত। সেক্ষেত্রে ফাইব্রোসিস্টিক নিয়ে ভয়ের কিছু নেই। আপনি যে চিকিৎসাগুলো নিয়েছেন অ্যাবসলিউটলি কারেক্ট এন্ড রাইট চিকিৎসা নিয়েছেন, আপনি এখন ভালো আছেন। কিছুটা সমস্যা আছে, এই সমস্যা যদি আবারও বাড়ে তখন হয়তো আবারও 3 মাসের এই কোর্সটি আপনি পুনরায় শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনি ভয় পাবেন না বা এটাকে খারাপ কোনো দিকে টার্ন নেওয়ার কোনো ধরনের সম্ভাবনা। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আমরা দর্শক আন্তরিকভাবে দুঃখিত, ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে আজ প্রযুক্তিগত কারণে যুক্ত হতে পারেননি, তবে ওনাকে সাথে নিয়ে আমরা নিশ্চয়ই শনিবার আপনাদের আরও বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক আজ এখানেই বিদায় নিব। প্রত্যেকের প্রতি একটাই আহ্বান, একটু নিরাপদ থাকুন না। আমরা তো চেষ্টা করছি স্বাস্থ্যসেবা দেওয়ার, আপনাদের আন্তরিকতা অনেক বেশি প্রয়োজন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।